হাই, আজকে আমরা ক্লাস 10 এ যে আলো চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম তার লেসন 6 করব। আগের দিন আমরা প্রতিসরণ সম্বন্ধে শিখলাম এবং প্রতিসরণ শেখার পর আমরা প্রতিসরাঙ্ক সম্বন্ধে খুব ভালো করে আইডিয়া করলাম, ভালো মতো শিখলাম। আশা করি খুব ভালো মতো প্রতিসরাঙ্কটা বুঝে নিয়েছো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা রাশি এবং তার সাথে ভেলোসিটি বা বেগের কি সম্পর্ক সেটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমাদের এই ক্লাসে আমরা দুটো মেন জিনিস সম্বন্ধে দেখব, দুটো ক্যালকুলেশন। একটা হলো কাচের স্ল্যাব আর একটা হলো প্রিজম, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শিখবে এবং খাতায় করে নেবে। হ্যাঁ, তো শুরু করি। হ্যাঁ, প্রথমে আমি শুরু করছি কাচের স্ল্যাব দিয়ে। স্ল্যাব, কাচের স্ল্যাব বলতে কি বোঝায়? কাঁচের স্ল্যাব মানে ওই যে তুমি যদি কোনো অফিস টফিসে গিয়ে থাকো তো দেখবে যে যেসব টেবিলের ওপর কিছু কিছু কাগজপত্র হাওয়াতে যাতে না উঠে যায় তাই জন্য চাপা দেওয়ার জন্য কাঁচের একটা আয়তকার, মানে আয়তকার না ঠিক আয়ত ঘনাকার শেপের দেখবে স্ল্যাব থাকে, সেই স্ল্যাবগুলো দিয়ে চেপে রাখা হয়, এটাকেই বলা হয় কাঁচের স্ল্যাব। তো এই কাঁচের স্ল্যাবে আলোর প্রতিসরণ কেমন করে হয় সেটা আমরা এখন দেখব। মনে করো আমি একটু বড় করে আঁকছি, মনে করো এটা একটা কাঁচের স্ল্যাব। ওকে, 3D হয়েছে, আমি 2D আঁকলাম, ওদিকেও রয়েছে এখানেও রয়েছে। হ্যাঁ, এবার সাপোজ কোনোভাবে তুমি এখান থেকে কোনো একটা লাইট এই স্ল্যাবের মধ্যে ঢুকছে এবং সেই লাইটটা স্ল্যাব থেকে বেরিয়ে তোমার চোখের মধ্যে আসছে। তো তুমি লাইটটাকে কিভাবে দেখবে সেই জিনিসটা দেখো। ওকে, মনে করো লাইটটা এখান থেকে যখন এই মানে কাঁচের স্ল্যাবের এপারে রয়েছে তুমি, এপারে রয়েছে কোনো একটা বস্তু, সেই বস্তুটাকে তুমি তার ওই পজিশনে তুমি তো আর কাঁচের স্ল্যাব দিয়ে মানে যখনই তুমি কোনো একটা দ্বিতীয় মাধ্যমে থেকে কোনো প্রথম মাধ্যমকে কোনো বস্তুকে দেখো, দ্যাটস মিন তুমি বস্তুটাকে দেখো না, বস্তুটার ইমেজ মানে বস্তুটার প্রতিবিম্ব দেখো। এবং এবার আমরা এখানে সেটাই দেখবো যে প্রতিবিম্বটা মানে আমার চোখ কি দেখবে এবং বস্তুটা কোথায়, ঠিক আছে, তার মধ্যে পার্থক্যটা কি সেটাই আমরা এখানে দেখবো। তো মনে করো এখান থেকে বস্তুটা সাপোজ একটা তো লম্বভাবে পড়ে, সেটা আমরা দেখে নিলাম না, যেখানে একটা অ্যাঙ্গেল করে নিলাম সাপোজ। তাহলে এই জায়গাতে এসে মনে করো সাপোজ বস্তুটা আলোটা এখানে পড়লো। এবার এখানে আমাকে মনে করো একটা অবিলম্ব এঁকে নিলাম, অবিলম্ব যে এঁকে ফেললাম সেই এটা হয়ে গেল তোমার আপাতন কোণ, সাপোজ নাম দিলাম I1। ওকে, এইবার যখনই এটা যাবে এইটা দিয়ে যদি না থাকতো কিছু তাহলে এখান দিয়ে চলে যেত, তাই তো। কিন্তু যেহেতু এটা একটা কাঁচের স্ল্যাব, অর্থাৎ এর থেকে এর প্রতিসরণ যদি এক নম্বর মাধ্যম ধরি, এটা যদি 2 নম্বর মাধ্যম হয়, তাহলে যেহেতু এটা বায়ু ধরলাম, মনে করো এটা বায়ু আর এটা কাঁচ, তাহলে যদি বায়ু থেকে কাঁচের দিকে যায় তাহলে কি হবে, অবিলম্বের কাঁচে সরে আসবে, কারণ বায়ু থেকে কাঁচটা কি ঘন, ফলে এই পথে মনে করে সরে গেল, শিফট করে গেল। এবার তার মানে এখান থেকে অ্যাকচুয়ালি পড়া উচিত ছিল এখানে জিনিসটা, কিন্তু পড়লো এই বিন্দুতে এসে। কিন্তু আবার যেই এই বিন্দুতে এসে পড়লো সেই বিন্দু থেকে যখন লাইটটা বেরাবে তখন আবার মাধ্যমটা আবার পাল্টে যাচ্ছে, তার মানে এখানে আবার নতুন একটা ডিবেট তল। তো সেখানে আমি কি করলাম, আবার একটা অবিলম্ব টেনে নিলাম। ওকে, এখানে যদি আমি অবিলম্ব টেনে নিই তাহলে এক্ষেত্রে কি হবে, সাপোজ এটা যদি I1 হয় তাহলে এটাকে ধরলাম R1। ওকে, এবার এক্ষেত্রে এটা আপাতন কোণ, কিন্তু বইয়ের জন্য এবং সুবিধার্থে আমি আপাতন কোণটাকে এখানে R2 ধরলাম। R2 কেন ধরলাম, আর I2 ধরলেও কোনো অসুবিধা নেই, R2 ধরলাম কারণ এখানে এই আপাতন কোণটা যেহেতু কাঁচের ভেতরের জিনিসগুলোকে আমি সাধারণত I1 I2 মানে R1 R2 দিয়ে ধরবো, বাইরের গুলোকে I1 I2 দিয়ে ধরবো। হ্যাঁ, মানে এক্ষেত্রে আপাতন কোণ এই কনসেপ্টে আমরা কিন্তু I1 আর R1 ইউজ করছি না, আমরা বাইরে থেকে যেগুলো কোণ ইউজ করছি মানে আউটসাইড দা স্ল্যাব সেগুলোতে আমরা I1 I2 ইউজ করবো, আর যেগুলো ভিতরে সেগুলোকে আমরা R1 R2 ইউজ করছি, এইটুকু। হ্যাঁ, তো সাপোজ এটা R2 হলো, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যখন এটা বেরিয়ে যাবে এর প্রতিসরণটা কি হবে, এই অবিলম্ব থেকে দূরে সরে যাবে। কেন, কারণ এটা এর থেকে এর ঘনত্ব অনেক কম, কারণ এটা আবার ফিরে সেই বায়ু, এটা 2 নম্বর, এটা হলো আবার 3 নম্বর মাধ্যমটা ফিরে সেই বায়ু, ফলে কি হচ্ছে এখান থেকে আরো দূরে সরে যাচ্ছে। ওকে, মানে এর যাওয়া উচিত ছিল এই পথে কিন্তু চলে গেল এই পথে, তাহলে এই যে কোণটা এটাকে বললাম মনে করো I2, এখানে I2টা হলো প্রতিসরণ কোণ। ওকে, তাহলে এই ঘটনাটা হলে আমরা দেখতে পাবো যেটা, সেটা হলো এই যে জিনিসটা মানে এইখানে যদি আমার চোখ থাকে তাহলে চোখ কি করবে, এই পথেই আবার লাইটটাকে দেখবে, তাহলে এই পথে যদি লাইটটাকে দেখে
তাহলে চোখ কি করবে দেখো মন দিয়ে, চোখ জিনিসটাকে এইখানে দেখতে পাবে। তার মানে কি, তার মানে তুমি বুঝতে পারছো যে জিনিসটা এখানে রয়েছে কিন্তু চোখ এখানে দেখতে পাচ্ছে। এর মানে কি বস্তুটার পার্শ্ব সরণ করছে, মানে সরে যাচ্ছে। দেখো এইখানে ছিল, এখান থেকে সরে গেছে, ঠিক আছে। তার মানে একটা কাঁচের স্ল্যাব দিয়ে যখন একটা কোনো আলো যায়, সেই আলোটার পার্শ্ব সরণ ঘটে। এবং আমরা এখানে এটাও দেখাতে পারি যে এই যে আলোটা যেভাবে এখানে পড়েছিল পার্শ্ব সরণ ঘটলো ঠিক, কিন্তু এইখানে এই যে আলোটা বেরালো সেটা কিন্তু একই কোণ করে বেরালো। একই কোণ করে বেরালো মানে এই রশ্মিটা আর এই রশ্মিটা একে অপরের সমান্তরাল। কি রশ্মি? এই দুটো রশ্মি কিন্তু একে অপরের সমান্তরাল, মানে এই যেটা বেরিয়ে যাচ্ছে এই রশ্মিটা অ্যাকচুয়ালি এইটা সমান্তরাল, এটা একটা সেম সমান্তরাল লাইনে যাবে, ঠিক আছে। একমাত্র এদের মধ্যে একটা পার্শ্ব সরণ ঘটে, ব্যাস, আর কিছু হয় না। এবার আমরা দেখবো সেটা প্রমাণ করে, ঠিক আছে। কি করে প্রমাণ করবো? সিম্পল, আমরা এই প্রতিসরণের যে সেকেন্ড ল, স্নেলের সূত্র, সেটা অ্যাপ্লাই করব। কেমন করে অ্যাপ্লাই করব? আমরা জানি যে এইটুকু যদি একটা ব্যাপার হতো, তাহলে এইটুকু ব্যাপারের মধ্যে আমি যদি স্নেলের সূত্র ফেলতাম, তাহলে সেই সূত্রটা হতো সাইন I1 বাই সাইন I2, সাইন R1 ইজ ইকুয়াল টু 1 মিউ 2। দেখো বুঝতে পারলে, যেখান থেকে আসছে লাইট সেটা, যেখানে গিয়ে প্রতিসরণ হচ্ছে সেটা হলো। আবার এখান থেকে যখন এখানে লাইটটা যেত তখন সেটা লিখতাম আমরা আবার সাইন অফ আপাতন কোণ মানে R2 বাই সাইন অফ I2 ইজ ইকুয়াল টু 2 মিউ 1, কারণ এখানে গিয়ে দেখছে। দেখো এই জায়গাটা আগে বুঝতে পারলে কিনা মন দিয়ে দেখো। সূত্র কি? সাইন I বাই সাইন R ইজ ইকুয়াল টু 1 মিউ 2। সাইন R বাই সাইন মানে সাইন I বাই সাইন R ইকুয়াল টু মিউ, এটা শিখবে না। এটা যদি শেখো কিনা তাহলে কন্ট্রোল হবে, এটা দিয়ে হয়। কিন্তু সব থেকে সিম্পল উপায় হলো তুমি একদম 1 মিউ 2, মানে যেদিক থেকে আসছে 1, যেখানে দেখছে সেটা 2, সেটা নিচে হলো। এইবার আবার এটাও শিখে রাখবে যে 1 মিউ 2 মানে আগের ক্লাসে শিখেছি মিউ 2 বাই মিউ 1। 2 মিউ 1 মানে মিউ 1 বাই মিউ 2। 1 মিউ 2 এর সম্পর্কটা কিন্তু উল্টো, মিউ 2 বাই মিউ 1। এবার এই দুটো থেকে আমি ইজিলি প্রমাণ করে দিতে পারবো। কেমন করে দেখো, তাহলে সাইন I1 বাই সাইন R1 কত? সাইন অফ I1 বাই সাইন অফ R1 ইজ ইকুয়াল টু কত? মিউ 2 বাই মিউ 1। এবার মিউ 2 কোনটা? মিউ 2 দিস, মিউ 1 কোনটা? এটা। এবার মিউ 1 মানে বায়ু, বায়ুর মাধ্যমে প্রতিসরণ কত হয়? 1, তাহলে খালি থাকলো মিউ 2। আর যখন একটাই জিনিস তাহলে এটাকে মিউ ধরে নিলাম। কি ধরে নিলাম? তাহলে মিউ 2 অ্যান্সার, হ্যাঁ, ইকুয়াল টু মিউ ধরে নিলাম। ওকে, তাহলে মিউ 2 ইজ ইকুয়াল টু মিউ। এবার চলে আসি নেক্সট কি সাইন অফ R2 বাই সাইন অফ I2 is equal to কি? sin of I2 by mu 1 by mu 2। mu 1 মানে 1, mu 2 মানে mu 2 বা mu 2 কেন হলো mu, তাহলে 1 by mu। তাহলে দাঁড়ালো sin I1 by sin R1 is equal to মানে আবার sin R2 by sin I2 1 by mu। তাহলে এটা যদি আমি উল্টে দিই তাহলে আবার লিখতে পারি দেখো sin I2 by sin R2 is equal to খালি mu। দেখো তাহলে এই মিউটা ইকুয়াল টু এটা, এই মিউটা ইকুয়াল টু এটা, মিউ দুটো সেম, তাহলে এই দুটো সেম বলতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি না সাইন অফ I1 বাই সাইন অফ R1 ইজ ইকুয়াল টু সাইন অফ I2 বাই সাইন অফ R2। দেখো এটা বোঝা গেল কিনা বলতে পারি। এইবার দেখো এইখানে এই লাইনটা, এইটা একটা তোমার অবিলম্ব, আবার এটা একটা অবিলম্ব। ওকে, অবিলম্ব দুটো, কিন্তু দুটো অবিলম্ব একে অপরের কি হয়? সমান্তরাল হয়। যদি দুটো অবিলম্ব একে অপরের সমান্তরাল হয় তাহলে এই যে লাইনটা, এই লাইনটা হলো এখানে ছেদকের কাজ করেছে। তার মানে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান কোণ, মানে কি আমি বলতে পারি R1 ইকুয়াল টু R2। তাহলে এখান থেকে যদি R1 ইকুয়াল টু R2 হয় তাহলে নিচের এটা কেটে গেল, তাহলে বাঁচলো কি সাইন অফ I1 ইজ ইকুয়াল টু সাইন অফ I2। তাহলে এখান থেকে সাইন কেটে গেল, বাঁচলো কি I1 ইজ ইকুয়াল টু I2। সাইন কেটে যায় এরকম ব্যাপার নয়, তাহলে বোথ সাইডে সাইন থাকে, সেই সাইনটা উঠে যায়। তাহলে এখান থেকে প্রমাণ পেলাম কি I1 ইজ ইকুয়াল টু I2। তাহলে I1 ইজ ইকুয়াল টু I2 এর মানে কি এখানে যে আপাতন কোণটা হবে সেখানে সেই প্রতিসরণ কোণটা সেম হবে। আপাতন কোণ আর প্রতিসরণ কোণ যদি সেম হয় তাহলে চ্যুতি কোণ কত? চ্যুতি কোণ মানে 0। চ্যুতি কোণ মানে প্রতিসরণ কোণ মাইনাস আপাতন কোণ বা আপাতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ, যেটা বড় হয়। কিন্তু এক্ষেত্রে যদি দুটোই সমান, অর্থাৎ এর মধ্যে কিন্তু কোনো চ্যুতি হয় না, অর্থাৎ সমান্তরাল ফলকের মধ্যে দিয়ে কোনো লাইট গেলে তার কোনো চ্যুতি হয় না। তবে লাইটটা যে পথে যাচ্ছিল সেই পথে কিন্তু যাচ্ছে না। এবার যে পথে যাচ্ছিল সেই পথে না যাওয়া মানে অন্য পথে যাওয়া, মানে সেই অন্য পথটা যে কোণ করে তাকে বলে চ্যুতিকোণ। কিন্তু এক্ষেত্রে চ্যুতিকোণ হচ্ছে না, কোণ তো 0 দেখালো অ্যান্সার।
তার মানে এক্ষেত্রে কিন্তু চ্যুতিকোণ হয় না, এটাকে বলা হয় পার্শ্ব সরণ, মানে লাইটটা খালি সরে যায়, এই বরাবর যাচ্ছিল সেটা একটু সরে গিয়ে এই বরাবর যায়। ওকে, তাহলে এই বললাম আমরা সমান্তরাল ফলক। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা প্রিজম করব। প্রিজম প্রিজম করার আগে প্রিজম সম্বন্ধে একটু জেনে নিই। হ্যাঁ, প্রিজম কিছুই না, তিনটা সমতল মানে আয়তাকার কাঁচ, তিনটা। ওকে, তিনটা আয়তাকার কাঁচকে আমি যদি দুটো কাঁচকে মাথাগুলোকে ঠেকিয়ে দিই এবং নিচেরটাকে একটু গ্যাপ রেখে সেখানে যদি আরেকটা আয়তাকার কাঁচ লাগিয়ে দিই, তাহলে এই তিনটা আয়তাকার কাঁচ দেখতে পাচ্ছ, একটা এটা দেখাচ্ছি, 2 নম্বরটা পেছনে আছে, 3 নম্বরটা নিচে ভূমিতে আছে। এই তিনটা আয়তাকার কাঁচ মিলে যে সমান্তরিকাটা চিত্র তৈরি হচ্ছে, যেটাকে বলা হয় প্রিজম, মানে একটা পিরামিডের মধ্যে দেখতে, দ্যাট ইজ দ্য প্রিজম। ওকে, এই প্রিজমের মধ্যে এই যে এই সমতলটা মানে আয়তাকার ক্ষেত্রটা, এই একটা আয়তাকার ক্ষেত্র, এই একটা আয়তাকার ক্ষেত্র, নিচের একটা আয়তাকার ক্ষেত্র, নিচের যে আয়তাকার ক্ষেত্রটা আছে সেটাকে বলা হয় মানে ভূমি। ঠিক আছে, তার তেমন কোনো কাজ নেই, কিন্তু এই আয়তাকার আর এই আয়তাকার ক্ষেত্র দুটোর কিন্তু অ্যাজ এ প্রতিসারক কাজ করে, মানে এই আয়তাকার ক্ষেত্র দিয়ে লাইট ঢোকে আর ওই আয়তাকার ক্ষেত্র দিয়ে লাইটটা বেরোয়, বা ওই আয়তাকার ক্ষেত্র দিয়ে লাইট ঢোকে, এই আয়তাকার ক্ষেত্র দিয়ে লাইট বেরোয়। এই যে ত্রিভুজের মতো দুটো মুখ রয়েছে, এই দুটো কিন্তু এই দুটোরও তেমন কোনো কাজ নেই, কাজ রয়েছে খালি এটা আর এটা। ওকে, এবার তুমি যদি এই যে মাথাটা যেখানে দুটো আয়তাকার ক্ষেত্রে মাথা গিয়ে ঠেকছে, সেই মাথাটাকে বলা হয় প্রান্ত রেখা। ওকে, নিচেরটা ভূমি, এগুলো হলো পার্শ্বতল, আর এই দুটো হলো প্রতিসারক তল, যে তলের মধ্যে দিয়ে লাইটটা প্রতিসরণ হয়। এবার এটাকে যদি আমি বিস্কুটের মধ্যে টুকটুক টুকটুক কেটে নিই, মানে একটা আয়তাকার মানে একটা প্রিজম টাইপের যদি একটা তোমাকে কেক দেওয়া হয়, সেই কেকগুলোকে যদি তুমি আড়াআড়ি ভাবে কাটতে থাকো, এক একটা পিস যে বিস্কুটগুলো পাবে, সেই বিস্কুটগুলো দেখতে কেমন হবে? সেই বিস্কুটগুলো দেখতে কিন্তু ত্রিভুজ হবে। ওকে, এবার তুমি লক্ষ্য করে দেখো, এই যে বিস্কুটটা পেলে প্রিজম থেকে, এই প্রিজমের এই বিস্কুটটাতে এই কটা তল রয়েছে? 1 2 3 4 5, মানে এই লাইনটা একটা তল, এই লাইনটা একটা তল, ভূমিটা একটা তল, এই বডিটা একটা তল, আর পিছন বডিটা একটা তল। ওকে, এর মধ্যে লাইট কোনটা দিয়ে ঢোকে তুমি ভেবে দেখো, মানে প্রিজমের কথা মনে করে ভেবে দেখো যে এই যদি আমি বিস্কুটটা নিয়ে নিতাম, তাহলে বিস্কুটের লাইটটা কোন দিক দিয়ে ঢুকতো? প্রিজমের প্রতিসারক তল হলো এই আয়তাকার ক্ষেত্রটা, তাহলে এই মানে এই প্রিজমের যে বিস্কুটটা বের করলাম, সেই বিস্কুটের কোথায় প্রতিসারক তল হবে, মানে কোন দিক দিয়ে লাইট ঢুকবে? সেটা কিন্তু এইটা নয়, সেটা হলো এইটা, এই গাটা, এই জায়গাটা, মানে এই যে বিস্কুটের ধারটা সেখান দিয়ে ঢুকবে। কারণ এটাকে ঘুরিয়ে নাও, ঘুরিয়ে একটা বিস্কুট কাটলে কি হয়? এই যে আমি বিস্কুটটা পেলাম, এই বিস্কুটটা, তাই না? তাহলে এইটার কোনো কাজ আছে নাকি? এটা তো এইগুলোই, এই দুটোই মেন কাজ। কি এই বডিটার কাজ ছিল, সেই বডিটারই তো একটা অংশ এইটা আর একটা অংশ এটা, অর্থাৎ এইখান দিয়ে লাইটটা ঢুকবে অথবা এখান দিয়ে লাইটটা ঢুকবে, এখান দিয়ে ঢুকলে এখান দিয়ে বেরাবে, এখান দিয়ে ঢুকলে এখান দিয়ে বেরাবে। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা? এই জায়গাটাকে মন দিয়ে দেখবে যে লাইটটা কোন দিক দিয়ে ঢুকবে, মানে একটা প্রিজমের ক্ষেত্রে প্রতিসারক তল দুটো কোনটা? দুটো তল আছে, একটা এটা একটা এটা। ওকে, আমি এই বিস্কুটটা নিয়ে এখন আলোচনা করব, মানে বিস্কুটটাকে তুমি এখন ভাববে যে এটা একটা প্রিজম। ওকে, প্রিজমটাকে কেটে নাও একটা প্রধান, এটাকে বলা হয় প্রধান ছেদ। ওকে, আমি এবার এই বিস্কুটটাকে একটু বড় করে আঁকছি, মন দিয়ে দেখবে। তো দিস ইজ দ্য প্রিজম, মানে ভাবতে পারো যে এর বাকি অংশটা বোর্ডের বাইরে আছে আর কিছু অংশটা বোর্ডের ভেতরে আছে। আমি এইটুকু অংশের মধ্যে আলো পাঠিয়ে দেখবো কি হয়। ওকে, তো শুরু করি এর মধ্যে আলো পাঠানো। তো সাপোজ এখান থেকে এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, অবশ্যই 1 আর 3 সেম সেম। তো সাপোজ এখান থেকে একটা লাইট আমি এখানে আপতিত করালাম এখান থেকে। ওকে, যে এখানে আমি আপতিত করালাম, সাথে সাথে প্রতিসরণ হওয়ার জন্য আমার এখানে প্রয়োজন পড়বে একটা অবিলম্ব। অবিলম্ব কি? এই তলের উপর যেটা লম্ব হবে, এই তলের উপর লম্ব কোনটা? এটা এই তলের উপর লম্ব। বুঝতে পারলে? অবিলম্ব আঁকলাম। যেই আমি অবিলম্ব আঁকলাম সেই বুঝলাম যে লাইটটা যাওয়ার কথা ছিল এই পথে, কিন্তু কি হবে? এটা লাইটটা ভূমির দিকে মানে অবিলম্বের দিকে বেঁকে যাবে, মানে একটু বাকি দিলাম, এটা হলো বাঁকা পথ, এই পথে মনে করো এবার লাইটটা এখানে গিয়ে পড়লো। দেখো এটা বুঝতে কিনা, এটা যাওয়ার পথ ছিল কিন্তু এই পথে গিয়ে পড়লো। আবার এখানে কি করতে হবে? আবার একটা অবিলম্ব আঁকতে হবে, অবিলম্ব আঁকলাম। ওকে, আবার এখানে কি হবে? যাওয়ার পথ ছিল এটা, এটা দিয়ে দাও, কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে কি হবে? এই পথে চলে যাবে। তাই বুঝতে পারলে? তাহলে এই পথে লাইট ঢুকলো,
সিমিলারিটি রাখার জন্য এটা করলাম, দেখতে ভালো লাগবে। ওকে, আচ্ছা এই পথে লাইট ঢুকলো আর এই পথে লাইট বেরিয়ে গেল। ওকে, মাঝখানে দুবার ও বেঁকলো, একবার এই পথে বেঁকলো মানে এই পথ থেকে এই পথ হলো, আরেকবার এই পথ থেকে এই পথে বেঁকলো। তাহলে যদি আমি টোটাল ব্যাকা বলি, মানে এখন যদি আমি বলি চ্যুতিকোণ কত, চ্যুতিকোণের একটাই উত্তর আপাত, মানে আপাতিত যে কোণটা, মানে আপাতন যখন হয়েছিল সেটা কিভাবে হয়েছিল আর বেরিয়ে গেল ফাইনালি সেটা কিভাবে গেল, তার মাঝখানে কোণ। তাহলে আপাতন একবারে শুরুর আপাতন কোণটা এটা, তাহলে আসল রাস্তা কি এটা, মানে এই রাস্তাটা কোনো এখন দাম নাই। ওকে, এটা হলো আসল রাস্তা, আর মানে এখন কি রাস্তা পেয়েছি এটা, তাহলে এই রাস্তাটা আর এই রাস্তাটার মধ্যে যে কোণ হবে সেটা হলো তোমার চ্যুতিকোণ। তাহলে এই রাস্তাটার সাথে এই রাস্তাটা কোণ করার জন্য কি করলাম, এই রাস্তাটাকে পিছনের দিকে একটু বাড়িয়ে দিলাম, দেখো বাড়িয়ে দিলাম, পেছনের দিকে বাড়ানোর পরে আমি পেলাম হলো এইটা। তাহলে এই যে এইটা হলো চ্যুতিকোণ। প্রথমে এইটা ক্লিয়ার হলো কিনা দেখো, যে চ্যুতিকোণটা আমরা খুঁজলাম কি করে। চ্যুতিকোণ মানে হলো যে একটা রশ্মি যে পথে যাচ্ছিল মাঝখানে কোনো একটা ঘটনা হওয়ায় ও যতটা পথ বেঁকে গেল কোণ করে, সেই কোণটা হলো চ্যুতিকোণ। এখানে কিন্তু দুবার চ্যুতিকোণ হয়েছে, একটা চ্যুতিকোণ হয়েছে এখানে, এটা দিস একটা আলাদা চ্যুতিকোণ, আবার এখানে একটা চ্যুতিকোণ, এখানে কিন্তু আলাদা চ্যুতিকোণ। কিন্তু মানে অ্যাকচুয়াল যে চ্যুতিকোণ সেটা হলো, যদি এই দুটো লাইটের কথা বলি তাহলে এখানে চ্যুতিকোণ, এই দুটো লাইটের কথা বলি তাহলে এখানে চ্যুতিকোণ। কিন্তু এই লাইটটা আর এই লাইটটা মানে ইনিশিয়াল লাইট আর ফাইনাল লাইটের যদি কথা বলি তাহলে তার চ্যুতিকোণ এটা, কারণ এটা ইনিশিয়াল লাইট যার ডিরেকশন উপর একদম এইভাবে, আর এটা ফাইনাল লাইট যার ডিরেকশন এইভাবে। সেই দুটো মাঝখানে কোণ যেটা সেটা হলো তোমার ফাইনালি মানে প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ। ওকে, তাহলে চ্যুতিকোণটা আমাদের বেরিয়ে গেল। আমাদের পরীক্ষায় যেটা দেয় এই চ্যুতিকোণটা বের করতে দেয়। ওকে, যে চ্যুতিকোণটা আমাকে বের করা শিখতে হবে, মন দিয়ে লক্ষ্য করো কি করে বের করবো। প্রথমত আমি ডেটাগুলো খুঁজে নিই। হ্যাঁ, ডেটাগুলো হলো এটা হলো আপাতন কোণ। ওকে, কারণ দেখো অবিলম্বর সাথে এঁকেছি, দেখতে পাচ্ছ প্রতিসরণ কোণ কোনটা, এটা লাইট এটা অবিলম্ব, এর সাথে কোনো সম্পর্ক নেই, দ্যাট ইজ এইটা, এটা হলো প্রতিসরণ কোণ। দেখো ঢুকলো মাথায়। নেক্সট আপাতন কোণ কোনটা, এটা লাইট, লাইটটা লক্ষ্য করো, কিন্তু লাইটটা আমি যদি অন্য কালারে করতাম খুব ভালো হতো, কালার নেই আমার কাছে। তাহলে এটা হলো লাইট, সো এটা হলো আপাতন কোণ। এই যেটা এটা আবার অবিলম্ব, এটা কিন্তু অবিলম্ব। হ্যাঁ, এটা ছিল তোমার লাইটের মানে অগ্রগতি, যদি মানে কিছু না থাকতো মেইন যেটা অবিলম্ব সেটা কিন্তু এটা। তাহলে আপাতন কোণ কোনটা এখানে, এটা হলো R2 দিস। ওকে, দিস ইজ এখানে আপাতন কোণ। আর ফাইনালি এটা অবিলম্ব, এটা কিন্তু অবিলম্ব না, এটা কিন্তু কিছু নয়। হ্যাঁ, আমি মিটিয়ে দিলাম, যাও যদি কনফিউশন হয়ে যায়, এটা অবিলম্ব, এইটা হলো তোমার কি প্রতিসরণ কোণ। এবার ব্যাপারটা হলো আবার সেই একই কথা, যে এগুলো এখানে কিন্তু এটা আপাতন কোণ, কিন্তু আমরা এটাকে R2 হিসাবেই ধরছি কারণ যারা কাচের ভেতরে রয়েছে। ওকে, এবার আমাকে ফাইন্ড করতে বলেছে চ্যুতিকোণ কত, হোয়াট ইজ ডেল্টা। ওকে, তাহলে ডেল্টাটা আমি শুরু করব। এই যে চিত্রটা আমি পেলাম, চিত্রটা মন দিয়ে দেখো, এই চিত্রটা থেকে আমি জ্যামিতিক উপায়ে ইজিলি আমি ডেল্টাটা ফাইন্ড করতে পারি। তাহলে প্রথমে তুমি যে জ্যামিতিটা ইউজ করবে সেটা তোমার ক্লাস 7 বা 8 এর জ্যামিতি। যে দেখতে পাচ্ছ আমি একটু নাম দিয়ে দিই তাহলে আরো সুবিধা হবে। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, বইয়ের নাম আলাদা হতে পারে, এটা এফ, এটা জি, এটা এইচ, এটা আই, এটা জে, এগুলো নাম দিয়ে দিলাম। ওকে, তাহলে আমি দেখতেই পাচ্ছি যে ই এফ জি এই একটা ত্রিভুজে, দেখো মন দিয়ে লক্ষ্য রাখো, ই এফ জি এই একটা যে ত্রিভুজ দেখতে পাচ্ছ, সেই ত্রিভুজেরই বহিস্থ কোণ ডেল্টা। দেখো লক্ষ্য করতে পারছো, বহিস্থ কোণ কাকে বলে, এরকম একটা ত্রিভুজ যদি থাকে তার বাইরে হয়ে যেটা বেরিয়ে যায়, দিস ইজ বহিস্থ কোণ। ভালো মতো লক্ষ্য করে দেখো, ওই ডেল্টাটাও এই যে ত্রিভুজটা ই এফ জি এই ছোট ত্রিভুজটাকে একটা বহিস্থ কোণ হিসাবে রয়েছে। এবার বহিস্থ কোণের ফর্মুলা থেকে আমরা জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ ইকুয়াল টু ক্লাস 7-8 পড়েছো অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল, মানে অন্তস্থ বিপরীত কোণদ্বয় মানে ওর সাথে লাগোয়া কোণটা নয়, তার বাকি যে দুটো কোণটা। দেখেন এখান থেকে আমি ইজিলি পেয়ে গেলাম ডেল্টা ইজ ইকুয়াল টু কোণ এফ ই জি প্লাস কোণ এফ জি ই, ব্যাস হয়ে গেল সব ডেল্টা। দেখো প্রথমে এটাই কিন্তু মেন, এটা যদি সব বুঝতে পেরে যাও যে ডেল্টা আমি পেয়ে গেলাম, এখন এবার ভ্যালু বসাবো খালি, তাহলে কিন্তু হয়ে গেল মেন। এটা শিখতে পারলে কিনা দেখো যে ডেল্টা ইজ ইকুয়াল টু কোণ এফ ই জি প্লাস কোণ এফ জি ই হয়ে গেল। এইবার আমার মাথা ব্যথা হলো এফ ই জি খোঁজো, ডেল্টা পেয়ে গেছি, এবার এগুলো খুঁজি, একটা একটা করে খুঁজতে হবে, খুঁজতে খুঁজতে আমি এগাবো। এফ ই জি চলে আসো ছবিতে, আবার
FEG মানে এই কোণটা দেখতে পাচ্ছ। এবার লক্ষ্য করে দেখো কে নামলো, হ্যাঁ KH এটা কিন্তু একটা অবিলম্ব, রাইট? KH কি একটা অবিলম্ব মানে একটাই লাইন। D H এর পর কি হয় HM DM এই এটা কিন্তু একটা মানে লাইনটাকে যদি টানা বানিয়ে দিই সোজা বলেছিলাম, দ্যাটস মিন KH আর DM এরা দুটো কিন্তু একটাই মানে আলাদা মানে সিঙ্গেল লাইন। KH কোনো ট্যারা লাইন না, DM টাও কিন্তু কোনো ট্যারা লাইন না, এটা সোজা লাইন। অর্থাৎ এই দুটো কিন্তু একে অপরের বিপরীত কোণ ভাবতে পারি। অথবা মনে করে দেখো এই দুটো লাইটের মধ্যে চ্যুতি কিন্তু এটা, লক্ষ্য করে দেখো, কারণ এটা লাইটটা এভাবে যাচ্ছিল এভাবে চলে গেছে, সেই চ্যুতি কি হয় I1 - R1 সেভাবে ভাবতে পারো। অথবা ভাবতে পারো এটা এটা যেহেতু বিপরীত কোণ তার মানে এইটা আর এই দুটো মিলে সমান, তার মানে এইটুকুটা কি এই I1 - R1। মানে আমার মেন বক্তব্য হলো কোণ FEG ইজ ইকুয়াল টু বেরোলো I1 - R1। দেখো বোঝা গেল কিনা, সিম্পল কথা। FEG ইকুয়াল টু দেখো ছবি থেকে হবে I1 - R1, কারণ I1 আর R1 আর ওই কোণটা মিলে বিপরীত কোণ, অর্থাৎ ওই কোণটা হবে I1 থেকে R1 ছোট। অথবা এইটা হলো এই দুটো লাইটের মধ্যে চ্যুতি কোণ, সেই চ্যুতি কোণটা হয় I1 - R1। যেভাবে ভাবতে পারো ভাবো, কিন্তু এটা বুঝতে পারলে না দেখো যে FEG ইকুয়াল টু I1 - R1। ওকে, নেক্সট কোণ FGE, এটা লক্ষ্য করো FGE সেম দেখো, এটা R1 সরি এটা R2 আর এইটুকু জানি না, আর এই পুরোটা I2, এই দুটো কিন্তু আবার সেই বিপরীত কোণ, অর্থাৎ I মানে এটা হবে FGE হবে I2 - R2। দেখো বুঝতে পারলে কিনা, সেম কনসেপ্ট, বা এটাও সেই চ্যুতি কোণের কনসেপ্ট দিয়ে আনতে পারো যে FGE হবে কিন্তু I2 - R2। তো ফাইনালি আমি ডেল্টা পেয়ে গেলাম I1 - R1 প্লাস I2 - R2। বাট খতম। মোটামুটি এইটুকুটা বুঝে গেলে অনেকটা হয়ে গেল। সো টুকতে থাকবে, বোর্ডে অত জায়গা নেই। এখান থেকে লেখা যাবে I1 প্লাস I2 - R1 - R2। এখান থেকে লেখা যায় না I1 প্লাস I2 - R1 প্লাস R2, কমন নিলাম। ওকে, দেখো আমরা সবকিছু পেয়ে গেলাম। এবার আমরা I1 জানি, ইয়েস জানি, বাইরে আছে মেপে নেবো। I2 জানি, ইয়েস জানি, কতটা কোণে বাইরে গেল লাইটটা দেখে মেপে নেবো। R1 জানি, R2 জানি, এর অ্যান্সার কিন্তু নো, আমরা R1 R2 জানি না। কি করে জানবো? R1 R2 তো প্রিজমের ভেতরে হয়েছে, ভেতরে আমি কোন কিভাবে কম্পাস নিয়ে যাবো, কিভাবে চাঁদা নিয়ে যাবো? জানি কি R1 R2 কিন্তু তোমরা জানি না। তাহলে এখানেই কিন্তু আমার ডেল্টাটা বেরিয়ে গেছিল, মাঝখানে R1 প্লাস R2 কিন্তু ঝামেলা করে দিল। যে R1 প্লাস R2 ঝামেলা করে দিল, আবার ফিরে চলো। কোথায় ফিরে চলো? এখানে ফিরে চলো, ছবিতে ফিরে চলো। তাহলে আমি আগে এইটুকুটা লিখে নিই একবার ছোট্ট করে, তারপরে আবার ছবিতে ফিরে যাচ্ছি। যে আমরা পেয়ে গেলাম ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। ওকে, এবার এইটাকে খোঁজার চেষ্টা করবো। ঠিক আছে, I1 I2 আমার হাতে আছে, এটা খোঁজার জন্য আবার তুমি ছবিতে চলে আসো। ছবিতে লক্ষ্য করো তুমি চতুর্ভুজ, এবার চতুর্ভুজ হচ্ছে কিন্তু, হ্যাঁ, AEHG দেখতে পাচ্ছ? AEHG এই পুরো চতুর্ভুজটা, বিগ সব থেকে বড় চতুর্ভুজটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ? সেই চতুর্ভুজটা মন দিয়ে দেখো। এবার তুমি একটা জিনিস জানো যে চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। আমরা সেটা এখন অ্যাপ্লাই করবো। কি করে অ্যাপ্লাই করবো? প্রথমে ইউজ করলাম কোণ A। আচ্ছা, আমি আর তিনটা নামে লিখছি না, হ্যাঁ, যে পয়েন্টের কোণের কথা বলবো সেই পয়েন্টের নাম দিয়ে লিখছি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। কোণ A প্লাস কোণ E, কোণ E মানে বুঝতে পারছো AEH, কোণ H, কোণ H মানে EHG, কোণ G মানে HGA। ওকে, এইটা সমষ্টি হবে 360। ওকে, নাও কোণ A মানে এইটা, আবার এইটা মানে জানো প্রিজমের কোণ। প্রিজমের কোণ তো মাপা খুব সহজ। প্রিজমটাকে তুমি একটা কোথাও এঁকে নিলে, মাথাটা করে এঁকে নিলে, নিয়ে যদি কম্পাস দিয়ে সরি চাঁদা বসাও ভেবে নেবে প্রিজম কোণটা। অর্থাৎ কোণ এটা আমরা জানি, সেটার নামও আমি দিয়ে দিলাম A। কি বললাম? তার নাম দিয়ে দিলাম A, হয়ে গেল। এবার খুঁজি কোণ E। কোণ ইটা মানে কোনটা? EAEH। এবার AEH কি? KH টা কি অবিলম্ব না? K যদি অবিলম্ব হয় তাহলে AEH এর মান কত হয়? 90 ডিগ্রি। সো এটার মান হয়ে গেল 90 ডিগ্রি। A প্লাস এটা হয়ে গেল 90। দেখো বুঝতে পারলেন?
চলে আসলো কোণ এইচ। কোণ এইচটা আমরা কিন্তু কোনোভাবে বের করতে পারবো না, কারণ এটা কোনো কারো উপর অবিলম্ব না। দুটো অবিলম্ব একে অপরের উপর ঠেকেছে, কিন্তু দুটো অবিলম্ব যে একে অপর ঠেকলেই যে সেটা 90 ডিগ্রি হতে হবে এর কোনো ব্যাপার না, যে কোনো কোণ হতে পারে। দ্যাটস মিন কোণ এইচ কিন্তু আমার কাছে এখনো অজানা। ওকে, নেক্সট কোণ জি। কোণ জিটা দেখো, মানে জি বলতে এইচ জি এ, এটাও কিন্তু অবিলম্ব এই লাইনটার উপর, অর্থাৎ এটাও কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ ইকুয়াল টু 360। দ্যাটস মিন এখান থেকে আমি বলতে পারি এ বাঁচলো প্লাস এইচ বাঁচলো কোণ, এটা ইকুয়াল টু হবে 90 90 180, ওদিকে নিচে চলে গেলে বাঁচলো খালি 180। দেখো এটা একটা সমীকরণ আমি পেলাম, মন দিয়ে দেখবে। নাও লেট আস টেক ত্রিভুজ। আমি এবারে ত্রিভুজ নেব। কোন ত্রিভুজ নেব? ত্রিভুজ নেব আমি ই এইচ জি। লক্ষ্য করো, ই এইচ জি মানে এই পুচকুট ত্রিভুজ আনলাম। আবার ত্রিভুজেরও সেম ফর্মুলা, তিনটা কোণের সমষ্টি হয় 180। কোণ কি কি থাকলো? কোণ হলো ই, এই এখানে ই এর মান, ই মানে কিন্তু জি ই এইচ। কোণ এইচ, কোণ এইচ এর মান কিন্তু ই এইচ জি। আর কোণ জি, কোণ জি এর মান কিন্তু এখানে এইচ জি ই। ওকে, এই কিন্তু দেখে লক্ষ্য রাখবে, হ্যাঁ, এটা কিন্তু 180। এবার কোণ ই, কোণ ই মানে তো আমি জানি, দেখো R1। কোণ এইচ এখানেও জানি না। কোণ জি হলো R2, দ্যাটস ইকুয়াল টু 180। এখানে কিন্তু এই জি আর ওই জি কিন্তু সেম না, হ্যাঁ, এখানে কিন্তু নিচে করে নিবে পুরো নাম দিয়ে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এইচ ইকুয়াল টু, এখান থেকে পেয়ে যাবো। কিন্তু দেখো এই এইচ আর এইচ সেম, কারণ এখানকার এইচ মানে ই এইচ জি, এখানকার এইচ মানেও ই এইচ জি। তাহলে এখান থেকে আমি বলতে পারি না কোণ এইচ ইকুয়াল টু 180 মাইনাস R1 মাইনাস R2। বুঝতে পারলে? তাহলে সেটা আবার এখানে বসাচ্ছি, হ্যাঁ। তাহলে এখান থেকে এ ইজ এ প্লাস 180 মাইনাস R1 মাইনাস R2 ইকুয়াল টু 180। 180 180 কেটে গেল, ক্যালকুলেশনটা মন দিয়ে দেখতে। তাহলে বাঁচলো কি a মাইনাস R1 মাইনাস R2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বাঁচলো হলো ফাইনালি a মাইনাস R1 মাইনাস R2 ইকুয়াল টু 0। দ্যাটস মিন a ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। দ্যাটস মিন R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু a। সো আমি পেয়ে গেলাম R1 প্লাস R2 এর ভ্যালু a। এখানে যদি বসিয়ে দিই তাহলে I1 প্লাস I2 মাইনাস a। তাহলে এটা এবার জানি আমি প্রিজম কোণ, অর্থাৎ এইবার আমি যেটা পেলাম ফাইনালি সেইটা কিন্তু আমার কাছে এবার ইজিলি ফাইন্ডিং ডেল্টা হয়ে গেল। মানে এবার কিন্তু এই চুক্তিকোণটাকে আমরা খুব সহজেই খুঁজে নিতে পারবো। প্রিজমের চুক্তিকোণ বের করা শিখে ফেললাম। একটু কঠিন আছে, 2-3 বার দেখবে, বইটা পড়বে, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটো পড়ি আজকে শেষ করছি। এরপরের ক্লাসে আমরা লেন্স পড়বো। টাটা, থ্যাংক ইউ, বাই বাই।